শান্তিনিকেতনের যেসব চিত্র আপনাদের মনে বসে আছে সেসব থেকে আজ একটু অন্যরকমভাবে একদিনের ভ্রমণের গল্প তুলে ধরব, যেখানে একটি ভুতুড়ে বাড়ির পেছনে বাঙালির গৌরবময় ইতিহাসের গল্প লুকিয়ে আছে। খোঁজ দেব প্রায় ৭৫ বছর পুরনো একটা বাঙালি পাইস হোটেলের, যেখানে আজও পুরনো দিনের ধাঁচে শালপাতাতে খাবার পরিবেশন করা হয়। দেখাবো কোপাইয়ের পাশে শীতে খেজুর রস কীভাবে হাঁড়িতে ফোঁটা ফোঁটা করে জমে। দেখাবো সোনাঝুরি হাটে বহুরূপীর গল্প, এছাড়াও শান্তিনিকেতনের চেনা কিছু ছবি। বিশ্বাস করুন, আগামী কয়েক মিনিটের মধ্যে আপনি ঘরে বসেই চলে যাবেন শান্তির ঠিকানা শান্তিনিকেতনে। এখন সময় সকাল ৬:১৫ কি ১৬। শীতের শুরুর সকালে আমরা চলেছি বাঙালির ভালোবাসার অন্যতম প্রিয় স্থান শান্তিনিকেতনের উদ্দেশ্যে। গতকাল রাতে মাত্র ৪ ঘন্টা মতন ঘুমিয়ে ভোর ৫টাতে উঠে শীতের মধ্যেও স্নান করে এই যে কুয়াশা মাখা রাস্তা ধরে যাচ্ছি, বিশ্বাস করুন একটুও কষ্ট হচ্ছে না। কষ্ট হয়, বুঝলেন তো, মানে ওই আর ৫টা দিনের শুরুতে, কিন্তু আজ এখন বুঝতেই পারছেন। এবারের ট্যুরে আমি ও রিম্পা ছাড়াও সঙ্গে আছে আমাদের ভাতৃসম বন্ধু দীপ আর ওর ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে আমরা নবদ্বীপ ছাড়িয়ে কাটোয়ার আগে একটা চায়ের দোকানে চা ব্রেকে, তারপর দোকানের সামনেই গভর্নমেন্ট হাসপাতালের ওয়াশরুমটা ইউজ করে আবারও যাত্রা শুরু হলো। তবে শুরু হলো বলার থেকে ভালো টেনশন শুরু হলো, কারণ দ্বীপের বাচ্চারা দুজন, মানে ওই ছাত্রছাত্রীরা দুজন একটু অসুস্থ হয়ে পড়ছে। ওই অভ্যাস কম থাকলে যা হয় আর কি, বমিটিং, গা গোলানো, তাই মাঝে মধ্যেই দাঁড়াতে হচ্ছে। এই মুহূর্তেও দাঁড়িয়েছি, সেই ফাঁকে আমি মাছ ধরা দেখছি। তারপর আবার একটু গিয়ে একটু দাঁড়িয়ে এভাবেই চলেছি। আমরা বাতকুল্লা থেকে ভায়া নবদ্বীপ কাটোয়া হয়ে চলেছি শান্তিনিকেতনে। এই পথের দূরত্ব ১২০ কিলোমিটার মতন, সময় লাগে ওই ৩.৫ ঘন্টা। তবে আজ মনে হচ্ছে একটু সময় লাগবে। যাবার এই পথে বীরভূমের মাটির গন্ধ পেতেই ল্যান্ডস্কেপটা কি সুন্দর পরিবর্তন হয়ে গেল। শীতের সকালের হালকা সূর্যের রোদ গায়ে মেখে কখনো ফাঁকা মাঠ, আবার কখনো কোনো নাম না জানা গ্রাম, নদী ছাড়িয়ে যত চলেছি মাথাটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, যেন কেউ আমার মাথা থেকে সমস্ত ভারী টেনশন, চাপ সব তুলে নিয়েছে। অবশেষে পৌঁছে গেছি আমরা বোলপুরে, আর এতটা রাস্তা জার্নি করার পর কিন্তু খিদে পেয়ে গেছে, তাই জন্য আপাতত ব্রেকফাস্ট করে আমাদের আজকে বোলপুর ভ্রমণ শুরু হবে। একটু খাওয়া দাওয়া করা যাক। নানপুরি আর চানা মশলা দিয়ে মাত্র ২০ টাকা দিয়ে দুর্দান্ত ব্রেকফাস্ট সারলাম। সত্যি বলছি, খাবারটা অসাধারণ ছিল, মোস্ট রেকমেন্ডেড। এবার আমাদের সাইট সিন শুরু হলো। আমাদের প্রথম গন্তব্য
রায়পুর জমিদার বাড়ি। আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রথম বোলপুর ভ্রমণ শুরু করলাম এই রায়পুর রাজবাড়ি দিয়ে। রাজবাড়ি প্রবেশের মুখেই রয়েছে এই পরিবারের মন্দিরের অংশ। আমি নিজে রায়পুর রাজবাড়িতে কয়েকবার এসেছি, কিন্তু এই মন্দির প্রাঙ্গণে এই প্রথমবার। সত্যি বলতে কি, রাজবাড়ির জরাজীর্ণ অবস্থা যতটা, মন্দির প্রাঙ্গণ কিন্তু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। যারা বোলপুর ঘুরতে আসেন তাদের মধ্যে কিন্তু অনেকেই জেনে ফেলেছেন এই স্থানের নাম। অ্যাকচুয়ালি এই স্থানে অনেক কিন্তু সিনেমা শুটিং হয়েছে, বিশেষত তা ভূতের সিনেমা বললেই চলে বা পুরনো দিনের। আর আরেকটা কথা, যারা এখানে আসেন, এখানে ঘোরেন বা ভিডিও করেন, বেশিরভাগ সময়কে এটা হন্টেড প্লেস বলে চালিয়ে নিজের ভিডিও রিচ বানানোর চেষ্টা করেন। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ এটা একদম হন্টেড প্লেস নয়, এর একটা গৌরবময় ইতিহাস আছে। চলুন আমরা যেতে যেতে ঘুরতে ঘুরতে সেই গৌরবময় ইতিহাসটা একবার জেনে নিই। এই বাড়িকে জমিদার বাড়ি হিসেবে বললেও আদতে সিনহা পরিবার কিন্তু অযোধ্যা থেকে এই বীরভূমের রায়পুরে আসেন মূলত ব্যবসার কারণে। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনমোহন সিনহার থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি 5 টাকা বাৎসরিক লিজে নেন, যেখানে তিনি একটি গেস্ট হাউস বানান এবং নাম দেন শান্তিনিকেতন, যার পরবর্তী ইতিহাস আমাদের সকলের জানা। এই বাড়ির নাম দেশে বিদেশে আরও ছড়িয়ে পড়েছিল তৎকালীন সময়ের এই বাড়ির একজন সদস্যের জন্য, যার নাম সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যিনি ছিলেন প্রথম ভারতীয় ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য, যে কারণে তাকে লর্ড সিনহাও বলে ডাকা হতো। বর্তমান লর্ড পরিবারের যে সদস্য, তিনি জার্মানিতে থাকেন এবং এই ভগ্ন প্রায় কঙ্কালসার বাড়ি এলাকার ক্লাবের ছেলেটা দেখাশোনা করে। ভেতরে তারা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে কিছু বাধা নিষেধ রেখেছে। মূলত অর্থের বিনিময়ে তারা ব্যবসায়িক ভিডিওগ্রাফির জন্য ছাড়পত্র দেয়। আমাদের এবারের গন্তব্য সুরুল রাজবাড়ি। রায়পুর রাজবাড়ি থেকে এর দূরত্ব প্রায় 6.7 কিলোমিটার। আমরা রায়পুর রাজবাড়ি থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি সুরুল রাজবাড়িতে। যারা আমার শান্তিনিকেতন ব্লগ দেখেছেন কদিন আগেরটাতেও, সেখানেও কিন্তু আমি এখানে এসেছিলাম। আজকে আবারও আসা হলো বলে এখানটায় এলাম। আপনারা অনেকেই জানেন যে এই সুরুল রাজবাড়ি যেটা আমরা বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি রাজবাড়ি নয়, এটা হলো দুর্গা দালান, অর্থাৎ এখানে দুর্গা পুজোই হয়। কদিন আগেও কিন্তু এখানটাতে সেজে উঠেছিল দুর্গোৎসবে, এবং গ্রামের অন্যতম বড় উৎসব কিন্তু এই বাড়ির দুর্গাপূজা। এবার কিছু কথা বলার আছে। আমরা একটু আগে জানলাম যে রায়পুর রাজবাড়ি থেকে 5 টাকা দিয়ে জমি লিজ নেবার পর কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখানে একটা বিতর্ক আছে। এই রাজবংশেরই, মানে এই জমিদার বংশেরই, অ্যাকচুয়ালি এরা জমিদার কিন্তু নয়, মানে এরা ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। যাই হোক, তো এই বাড়ির যে বংশধর, তার থেকে আমি জানতে পেরেছিলাম যে এইখানে কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠার পেছনে কিন্তু এনাদেরও হাত রয়েছে, অর্থাৎ এনাদের থেকে কিন্তু একটা জমি সংগ্রহ করা হয়েছিল শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠার জন্য, যেটি কিন্তু আজ কিন্তু কোনোভাবেই সেটা জানা যায় না। এবং আমি সেই তার যে বক্তব্য লিঙ্কটা, সেটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা একবার যদি চান, একবার নিজের চোখেও দেখে নিতে পারেন তার সেই বক্তব্য কী বলেছিলেন তিনি। এই বাড়ি কিন্তু এক বড় ব্যবসায়ী বাড়ি, আর এনাদের প্রথম দিকে ব্যবসা ছিল নীল চাষ, অর্থাৎ সেই যে বিখ্যাত নীলকর চাষিদের অত্যাচার, একদম ঠিক সেই নীল চাষি। পরবর্তীকালে কিন্তু এনাদের ব্যবসাটা পরিবর্তিত হয়। তখন জিন্স যে কাপড়, তখন তো জিন্স সেইভাবে হতো, বাট জিন্সের কাপড়টা ব্যবহার করা হতো নৌকার বা জাহাজের পাল হিসাবে। সেই সময় খুব প্রচলন ছিল এই ধরনের জিন্সের মোটা কাপড়ের ব্যবহার,
যে কারণে সেই সময় নীল ব্যবসার থেকেও এই কাপড়ের ব্যবসা যখন তারা নামেন, তো তারা কিন্তু ফুলে ফেঁপে ওঠেন। অর্থাৎ এই শুরু রাজবাড়ি তার মানে মূল যে স্বর্ণযুগ সেটা দেখেছিলেন সেই ব্যবসা থেকেই। পরবর্তীকালে কিন্তু এই অঞ্চলের অন্যতম কিন্তু একটা বড় এক প্রকার জমিদার মতনই তারা তৈরি হন। বর্তমানে কিন্তু এই রাজবংশের আবারও বলে ফেললাম, এই জমিদার বংশে কিন্তু যারা বংশধর তারা কিন্তু আছেন, এবং এই দুর্গা দালানের ঠিক পেছন দিকটাতে তাদের বসত বাড়ি এখনও আছে, যারা আমি যতদূর জানি তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বর্তমানে চাকরিজীবী। এবং এই দুর্গা দালানের পাশেই রয়েছে আরেকটি দুর্গা মন্দির ও সুন্দর টেরাকোটার পুরনো মন্দির। সৃজনী শিল্পগ্রামের কাছে এসে যা আবিষ্কার করলাম তার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। এখানে এসে না একটা বিপদে পড়েছি। দেখুন, জুতোটা একদম পুরো শোল থেকে না পুরো বেরিয়ে গেছে, এটাও বেরিয়েছে, এটাও বেরিয়েছে, পুরো ফেটে ফুটে গেছে, চৌচির হয়ে গেছে। এটা দিয়ে পুরো পাহাড় জয় করে এসছে, আর অবস্থা এই। এখনই আপাতত একটা জুতোর ব্যবস্থা করতে হবে, বা চটি যাই পাই আপাতত সামনে। তারপর আর কি, এমার্জেন্সি একটা টোটো করে কাছাকাছি জুতোর দোকান থেকে একটা স্লিপার কিনে ফিরলাম। ঘুরতে এসে জুতো বিভ্রাট, সেটা হচ্ছে হাতে রয়েছে ব্র্যান্ডেড জুতো আর পায়ে হাওয়াই চপ্পল। এই ধরনের জুতো বিভ্রাট কখনো ঘটেছে নাকি? আমার সাথে তো এখন দ্বীপের সঙ্গে ঘটেনি। আসলে এই ট্যুরটা কিন্তু হচ্ছে দ্বীপের জন্যই, মানে দ্বীপের ইনভিটেশনে আসা, স্পন্সার্ড বাই দ্বীপ বলতে গেলে পুরোপুরি। থ্যাংক ইউ ভাই, সবার সামনেই থ্যাঙ্কস দিলাম। হঠাৎ করে প্ল্যান আমাদের, কাল রাত 11টার পরে মনে হেস করলে বলো, রাত বোধ হয় তখন 11টা বেশি বাজে দ্বীপ হেস করলো যে স্টুডেন্টদেরকে নিয়ে শান্তিনিকেতন যাচ্ছি, স্টেশনে তুমি যাবে কিনা। হঠাৎ করে প্ল্যান, আজকে রোববার একটা দিন ছুটি, বেরিয়ে আসা। আমাদের আরও প্ল্যান চলে। যাই হোক, সিকিম ভিডিওতে সিকিম ট্যুরটা কিন্তু আমরা একসঙ্গে করেছিলাম, সেটা এখনও যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এরপর আমরা ক্যাম্পাসের পাশের রাস্তা ধরে এগোতে থাকলাম। কিছুদিন আগেই শান্তিনিকেতন ভ্রমণের ভিডিওতে সৃজনী শিল্পগ্রাম আপনাদের দেখিয়েছি, তাই এবার স্কিপ করলাম। তবুও ওপরে আই বোতাম ও নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন। একটা কথা বলে রাখি, যারা গাড়ি নিয়ে আসবেন খেয়াল করবেন, ক্যাম্পাসের কাছাকাছি এলেই টোটোওয়ালারা আপনাদেরকে গাড়ি থামিয়ে বলবে সামনে নো এন্ট্রি, তাই টোটো করে ঘুরতে হবে। সত্যি বলতে কি, আমরা এইরকম কোনো কিছু দেখিনি। এই সবুজে মোড়া হালকা হালকা রোদের ঝিকিমিকি খেলা মিলে যে পিচের রাস্তা, আশা করি চিনতে পারছেন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম ক্যাম্পাসের পাশে। এবার আমরা ঠিক ক্যাম্পাসের পাশে যে রাস্তা চিনতে পারছেন, এই রাস্তা বরাবর হেঁটে চলেছি। আর এই রাস্তা দিয়ে মানে যে জায়গাগুলো আছে সেটা আপনারা সবাই জানেন। আমি আমার কদিন আগের যে ব্লগটা ছিল সেখানে এর বিস্তারিত তথ্য দিয়েছি। বাদবাকি সমস্ত তথ্যের জন্য বা এর ডিটেল দেখবার জন্য কিন্তু আপনারা একবার চাইলে দেখতে পারেন আগের পর্বটি। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, শিখি কে বলি যাতনা। কোভিডের আগে কিন্তু এই যে বিশ্বভারতীর যে মানে ভেতরের স্থান, সেটা কিন্তু ভালোভাবে খুব দেখা যেত, মানে প্রত্যেকটা মানুষকে প্রবাসী অধিকার ছিল। কোভিডের আগ পর্যন্ত কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করা যেত, কিন্তু বর্তমানে কিন্তু সেটার অ্যালাউ নয়। একদিকে ঠিকই আছে, ভেতরে কিন্তু রীতিমতো ক্যাম্পাস মানে সেটা একটা পড়াশোনার স্থান, সেখানে আমাদের মতন মানুষরা গিয়ে যদি বিরক্ত করি খুব স্বাভাবিকভাবে, আমরা সেটা ঠিক কাজ নয়। যাই হোক, সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে। আর এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনার কাছ থেকে কি একটা মাত্র লাইক এক্সপেক্ট করতে পারি? যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যদি ভালো লাগে
তাহলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি দিতেই থাকি প্রত্যেক সপ্তাহে। আর আমাদের ভ্রমণ কিন্তু এখানে শেষ নয়, আরও চলবে। এইটি কিন্তু মিউজিয়াম চত্বরটা। এখানে কিন্তু প্রবেশের জন্য মূল্য লাগে। মিউজিয়ামে প্রবেশের জন্য কিন্তু সর্বসাধারণের জন্য 100 টাকা। আর যদি স্টুডেন্ট হন আর যদি আই কার্ড থাকে সেক্ষেত্রে আপনি 20 টাকা প্রবেশ করতে পারবেন। আর ফরেনারদের জন্য কিন্তু চার্জটা অনেকটাই বেশি। এবং সম্ভবত প্রতি বৃহস্পতিবার কিন্তু এটা বন্ধ থাকে। এবং ভেতরে কিন্তু আপনি ছবি মানে ভিডিও করতে পারবেন না। সুতরাং আমার ভিডিও করার পারমিশন নেই, যার জন্য আমি নিজে একবার দেখেছি, এইবার আর সেজন্য প্রবেশ করলাম না। আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এবং সেই নোবেল প্রাইজটা রাখা ছিল, যেটা কিন্তু বর্তমানে আর নেই, চুরি হয়ে গেছে, তার একটা রেপ্লিকা মাত্র রাখা আছে। আর তাছাড়াও রবীন্দ্র বিভিন্ন স্মৃতি কিন্তু এখানে সংরক্ষিত আছে। দাঁড়ান, এবার অনেকটা খিদে পেয়ে গিয়েছে, একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আরে আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান মশাই, আপনি যদি 80 বা 90 দশক বা তার পুরনো হয়ে থাকেন, তবে আপনাদেরকে এক মুঠো ছেলেবেলা ফিরিয়ে দেব। সেটা কেমন? শান্তিনিকেতন ঘুরতে এসে অনেক নাম করা হোটেলে তো কাঁসার থালাতে কয়েকশো টাকা খরচ করে খাবার খেয়েছেন। কখনো কি এখানে পুরনো দিনের স্টাইলে, মানে পুরনো দিনের অনুষ্ঠান বাড়ির মতন করে সামান্য দামে শালের পাতাতে খেয়ে দেখেছেন? এখানে দেখুন, এইভাবে এখানে কুপন দেওয়া হয়। আর সেই কুপনটা প্লেটের নিচে রাখতে হবে, আর সেই হিসাবে মিল দেওয়া হবে। এবং এখানকার যে খাবারের দাম এবং খাবারের কোয়ালিটি, আমি এখানে আগেরবারও বেশ বড় এখানকার একটা হোটেলে খেয়েছিলাম, সেই তুলনা সেই রেট হিসেবে বলছি, বলে 10টা গোল কিন্তু মারার ক্ষমতা আছে। মানে কাঁসার থালা দিয়ে একটা ছোট ছোট কাঁসার বাটিতে দিয়ে খাবার পরিবেশন করলে পারে সেই খাবারের মান থাকে না সব সময়। তার জন্য দরকার হচ্ছে বছর পর বছর এই ধরনের একটা কোয়ালিটি। প্রায় 75 বছর পুরনো এই মহামায়া হোটেলে এলে আপনি তুলনামূলক কম খরচে বাড়ির মতন রান্না ও নস্টালজিয়া পরিপূর্ণ পরিবেশে খেয়ে এক অন্যরকম তৃপ্তি পাবেন, এটুকু বলতে পারি। আমরা এই মুহূর্তে আছি কোপাইয়ের পাড়ে। আমার সামনেই কোপাই, আর এখানে কোপাইতে যাবার আগে কয়েকটি জিনিস আপনাদের দেখাতে চাইছি। আমরা শুনেছি খেজুর গাছে হাড়ি বাঁধো মন গান, আর এই মুহূর্তে শুধু হাড়ি বাঁধবো না, কীভাবে রস নিঃসৃত হয় সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। দেখুন, এইভাবে কি কখনো দেখেছেন খেজুরের রস তার একদম গড়িয়ে গড়িয়ে একদম এইভাবে কি জমছে? আশা করি বোধ হয় না দেখেছেন কোথাও। আর এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু পিঁপড়ে রয়েছে স্বাভাবিকভাবে, কারণ এখানটায় রস রয়েছে খেজুরের এবং তা মিষ্টি, স্বাভাবিকভাবে পিঁপড়ের আনাগোনাও হবে। আর এই দেখুন, একটা কথা মনে হলো আজ একটু শেয়ার করা দরকার, সেভাবে শেয়ার করা হয় না। আসলে গত 26শে নভেম্বর আনন্দবাজার পত্রিকার নদীয়া জেলা সংস্করণে এখান থেকে তোলা আমার একটি ছবি প্রকাশিত হয়েছিল। নদীয়া থেকে যারা আছেন তারা কি খেয়াল করেছেন কখনো? মাঝে মধ্যে প্রকাশিত হয়, কিন্তু সেভাবে বলা হয়ে ওঠে না আর কি। কোপাই যাবার আগেই কিন্তু এখানটায় অস্থায়ী বেশ কিছু দোকান তৈরি হয়েছে, গুড়ের দোকান। তার মধ্যে কিন্তু এইটি অন্যতম। এখানে খেজুর গুড়, পাটালি গুড়, রস সবই বিক্রি হয়। এই আমার সামনে এখানটায় এখন গুড় তৈরি হয়ে রয়েছে। বিক্রি কত করে করছেন? যেরকম সেরকম দাম সেরকম 160 থেকে আরম্ভ হচ্ছে এখন 400 পর্যন্ত। খোলা পাঠালে দুটোই সময়। আমি এটা প্রথম দেখছি, আমি জানতাম না কোপাইতেও কিন্তু এরকম হাট বসে, আমার জানা ছিল না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। লাইনটা আমার আপনার জানি না আজকালকার ছেলে মেয়েদের কিনা, কিন্তু আমরা অন্তত এই লাইনটা পড়ে বড় হয়েছি।
এই যুগের ছেলেমেয়েরাও জানে, আমি এই যুগের ছেলে মেয়েই, আমি বলতে চাইছি যে যারা পড়াশোনা করছে বা সদ্য মানে 2-5 বছর শেষ করেছে তারাও সম্ভবত পড়েছে। আর এই সেই নদী, যে নদীকে নিয়েই কিন্তু কবিতাটি লেখা। আমাদের ছোটবেলার সঙ্গে জড়িয়ে আছে এই ধরনের অনেক স্মৃতি, যেগুলি কবিগুরুর জন্য কিন্তু আমরা এখনও মানে তার খোঁজে ছুটে আসি। আর বর্তমানে কিন্তু নদীর হাল খুবই খারাপ, মানে এই সময়টা জল নেই পড়লে চলে। কিন্তু আপনারা জানেন, যারা আমার পুরনো ব্লগটি দেখেছেন, বর্ষার সময় এসেছিলাম, সেখানটা কী স্রোত, এমনকি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু ভেসে গেছিলো রীতিমতন। কদিন বোধহয় যান চলাচল বন্ধও ছিল, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। আর বর্তমানে কিন্তু অবস্থাটা একদমই মানে জল নেই বললেই চলে। দূর দূরান্তে মানুষ কিন্তু ছুটে আসে শুধুমাত্র কবিগুরুর এই সৃষ্টির যে সেই শিকড় তার টানে। যদি আপনারা এসে থাকেন, কমেন্ট জানাতে কিন্তু ভুলবেন না। সবশেষে সেই স্থান যেখানে মেয়েদের পার্টস ফাঁকা হয়ে যায় আর ছেলেদের ইউপিআই পেমেন্টের জন্য পর্যাপ্ত নেটওয়ার্ক পাওয়া যায় না। আমি বলছি সোনাঝুরি হাটের কথা। চলুন কথা না বলে একটু হাটের মজা নেওয়া যাক। এদিনকার হাট কিন্তু আমার মনের অনেক কাছের, তার কারণগুলি আস্তে আস্তে দেখতে পাবেন। জগৎ মাতালে আমার আমার একলা নিতাই। পয়সা লাগবে? কত পয়সা? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবো দেবো দেবো, দাঁড়া। বোম বলে বল ভালো করে। এই ছোট্ট শিবের আবদার ছিল 100 টাকা, কিন্তু আমি ওকে শেষ পর্যন্ত 20 টাকা দিয়েছিলাম। এরপর যে যুগলবন্দি দেখবেন তা হয়তো এক কথায় দুর্লভ। মানে বাংলা বাউল গানের সঙ্গে বহুরূপী শিবের নৃত্য কখনো কেউ কি দেখেছেন? ও হ্যাঁ, গত 2রা ডিসেম্বরেও আরও একবার আনন্দবাজার পত্রিকার নদিয়া সংস্করণে এই বহুরূপীর আমার তোলা একটি ছবি প্রকাশিত হয়েছিল। কেউ যদি এই বহুরূপীকে চিনে থাকেন, অনুগ্রহ করে জানাবেন। আমি তার ঠিকানাতে তার পত্রিকাতে প্রকাশিত ছবিটার 1 কপি পাঠাতে চাই। হয়তো মানুষটি অনেক খুশি হবেন। সকলকে বিনীত নিবেদন, একটু সহযোগিতা করবেন। আপনাদের দান আমাদের প্রাণ, এটাই আমাদের জীবিকা। এই ছিল আমাদের আজকের শান্তিনিকেতন ভ্রমণ। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এই ধরনের ভিডিও নিয়ে কিন্তু প্রতি সপ্তাহে আসি আমি এই চ্যানেলে। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।